নমস্কার, আমরা রয়েছি কণ্ঠস্বরের অনুষ্ঠানে। কণ্ঠস্বরে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অভিজিৎ মজুমদার। তিনি উত্তর পূর্ব থেকে প্রথম যেই শক্তিখণ্ড এনার্জি সেক্টরের তিনি প্রথম পত্রিকা প্রকাশ করেছিলেন এবং তার অভিজ্ঞতাপূর্ণ বইও তিনি লিখেছিলেন। সেখানে তিনি প্রায় 15 বছর আগেই উল্লেখ করেছিলেন চায়না যে এক বৃহৎ নদীবাঁধ তৈরি করতে যাচ্ছে, তাদের যে পরিকল্পনা রয়েছিল তা কিন্তু তিনি ভারতের মাটিতে প্রথম ফলাও করে প্রকাশ করেছিলেন। তার সঙ্গে রয়েছে অসমের যে ডিমা হাসার উমরাংসুতে যে বিপর্যয় হয়ে গেল, যে কয়লা খনিতে যে বিপর্যয় হয়ে গেল, এই সমস্ত বিষয়গুলো ওনার থেকে জানতে চাইব। তো প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অভিজিৎবাবু, আপনি আপনি প্রায় 15 বছর আগে আপনার বইতে তুলে ধরেছিলেন যে চায়না কি করতে যাচ্ছে আগামী দিনে, সেই বিষয়ে আপনি বলুন আমাদেরকে। 15 বছর আগে যখন চায়না এই থ্রি গর্জাস ড্যাম তৈরি করছিল বা তৈরি হয়ে গেছিল, 15 বছর আগেই কিন্তু কমপ্লিট হয়ে গেছিল ওদের কাজ। তখন কিন্তু আমি নিজে স্বতন্ত্রভাবে প্রেস কনফারেন্স করে গুয়াহাটি প্রেস ক্লাবে আমি বলেছিলাম যে এই ড্যামটা যদি আমাদের গভর্নমেন্ট থেকে যদি এই ড্যামের এগেনস্টে কথা না বলে, তাহলে কিন্তু যদি কোনো সময় ভারত চায়নার মধ্যে কোনো যুদ্ধস্থিতি হয়, তাহলে যদি এই ড্যামের জল ছেড়ে দেয়, আমাদের নর্থ ইস্ট পুরো ভেসে যাবে। কোনো রকম কোনো যন্ত্রাংশ প্রয়োগ করতে হবে না, শুধু জল যুদ্ধে আমাদের পুরো নর্থ ইস্ট ভেসে যাবে। এবং এই ড্যামটা হলে ব্রহ্মপুত্র কিন্তু আস্তে আস্তে, ব্রহ্মপুত্রের যেটা পানি, আপনি যদি দেখেন যে আমাদের যে মেন পাওয়ার প্রজেক্ট, আমাদের নর্থ ইস্ট হচ্ছে ব্যাকবোন অফ পাওয়ার। আমার একটা বই আছে, সেই বইটার মধ্যে আমি সমস্ত কিছু লিখে গেছি এবং সেই বইটা আজকে এনটিপিআইও মাঝে মাঝে বইটাকে ফলো করে বা পড়ানো হয়। ওখানে আপনারা দেখবেন নর্থ ইস্টে প্রথম যেটা সবচেয়ে বড় পাওয়ার প্রজেক্ট হয়েছিল, সেটা হচ্ছে আমাদের রাঙা নদী প্রজেক্ট। রাঙা নদী প্রজেক্টের যে জল, সেই জলটা ব্রহ্মপুত্রের মূল স্রোত কোথায়? চায়না থেকে আসছে। চায়না থেকে এসে সুবনসি হয়ে আমাদের পাওয়ার প্রজেক্ট হচ্ছে। সেই রাঙা নদী পাওয়ার প্রজেক্ট, যেটা নাকি টোটাল 300 থেকে 400 মেগাওয়াটে, যেটা সম্পূর্ণভাবে আমাদের তৈরি হয়েছিল এবং নর্থ ইস্টের এটা সবচেয়ে বড় প্রজেক্ট ছিল। তারপরে কামিং পাওয়ার প্রজেক্ট 625 মেগাওয়াট, যেটা অরুণাচলে, তারও কিন্তু মূল স্রোতটা কিন্তু আমার চায়নার, যেহেতু ব্রহ্মপুত্রের উদ্ঘাটন, আপনার লিঙ্কটা কিন্তু চায়না। তো সেই পাওয়ার প্রজেক্টটা 625 মেগাওয়াট পাওয়ার প্রজেক্টটাও কিন্তু আপনার এই চায়না থ্রু দিয়ে আসছে, এই ব্রহ্মপুত্রের থ্রু দিয়ে আসছে। তো এই প্রজেক্টটা সেই সময় কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তাদের উচিত ছিল যে এত বড় প্রধানমন্ত্রী, আমাদের অর্থনীতিবিদ এবং যারা পাওয়ার মিনিস্টার ছিল, সবাই কিন্তু নলেজেবল ছিল, খুব ব্রিলিয়ান্ট ছিল, খুব সাকসেসফুল পাওয়ার মিনিস্টার ছিল। আমি সুশীল কুমার শিন্ডের খুব ঘনিষ্ঠ ছিলাম। আমি সুশীল কুমার শিন্ডেকে পার্সোনালি বলেছিলাম যে এটা নিয়ে পার্লামেন্টে উত্থাপন করে যেন এটা বন্ধ করা হয়। তখনও হয়নি, এখনও হয়নি। এখন সবাই বুঝতে পারছে, যখন দেখছে যে ব্রহ্মপুত্রের জল শুকিয়ে যাচ্ছে, আজকে শুকিয়ে যাচ্ছে বলে হাহাকার হয়ে যাবে। আমাদের নর্থ ইস্ট যে ব্যাকবোন অফ হাইডাল পাওয়ার, এই পাওয়ার কিন্তু আর পাবে না। আর এই কারণে কিন্তু ভারতবর্ষের অর্থনীতি বলুন আর জিডিপি বলুন, ভীষণভাবে এফেক্ট হবে। আজকে হাইডাল পাওয়ার প্রজেক্ট হচ্ছে গ্রিন এনার্জি পাওয়ার প্রজেক্ট। আজকে একটা পাওয়ার প্রজেক্ট তৈরি করতে অনেক কষ্ট হয়। আজকে দেখুন নেপকো, নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, এখানে নেপকো, এনটিপিসি,
এনএইচপিসি আর 1 বছর পরে পাওয়ার গেট, ইন্দিরা গান্ধীর সময় এটা তৈরি হয়েছিল। যখন তৈরি হয় তখন কিন্তু নর্থ ইস্টের জন্য নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন হয়েছিল। আর যেহেতু হাইডাল পাওয়ার প্রজেক্ট, এই শিশু যখন আস্তে আস্তে বড় হলো, যখন নেপকো, আজকে নেপকো কিন্তু ডেলি 2 কোটি টাকা প্রফিট করছে। কারণ হচ্ছে জলের, তাদের র মেটেরিয়াল হচ্ছে জল, পানি। আর সেই প্রজেক্টও আপনি দেখুন, বর্তমান গভর্নমেন্ট নেপকোকে এনটিপিসি তৈরি হয়েছিল থার্মাল পাওয়ার প্রজেক্ট, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এই কারণেই নাম এনটিপিসি। সেই নেপকোকেও কিন্তু এনটিপিসির হাতে তুলে দিল, কিন্তু এনটিপিসির কোনো এক্সপিরিয়েন্স নেই। আমাদের এখানে যদি হাইডাল পাওয়ারের বা থার্মালেও যদি বলুন, ছোট ছোট প্রজেক্ট নেপকোরও আছে, তার এক্সপিরিয়েন্স কিন্তু এই নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের, এবং যারা নিজেদের প্রাণ বিসর্জন করে কাজ করেছে। আপনি যদি জানেন, রাঙানদী প্রজেক্টে 40 জন মানুষ মারা গেছিল। আজকে কামিং প্রজেক্টে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বা মারা গেছে। আর সেই নেপকো যখন আজকে 2 কোটি টাকা ডেলি, মোটামুটি 1000 কোটি টাকা প্রফিটেবল কোম্পানিকে, এনটিপিসিকে দিয়ে দিল, ঠিক আছে, এটা তাদের ভেতরিয়া ম্যাটার, গভর্নমেন্টের পলিসি। কিন্তু আমি মনে করি এই পলিসিটাও খুব ভুল হয়েছে। নেপকোকে স্বতন্ত্রভাবে চলতে দিলে, নেপকো যদি আজকে নিজের শেয়ার ছাড়তো, আমি মনে করি তার শেয়ারের ভ্যালু হতো মিনিমাম 500 টাকা। আপনার ইউটিলাইজেশন অফ ব্রহ্মপুত্র, যদি আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা যদি এই বিষয় নিয়ে লড়াই করতে যাই, তখন দেখা যাবে যে এই ব্রহ্মপুত্রের যে ইউটিলাইজেশন, ব্রহ্মপুত্রের এই জলের যে ইউটিলাইজেশন আমরা করতে পারিনি। সুবনশ্রী যে পাওয়ার প্রজেক্ট ছিল আমাদের, প্রচণ্ডভাবে সেখানে আমাদের অসমের যারা রাজনীতিবিদরা ছিলেন তারা খুব তার বিরোধিতা করেছিল, যা আজ পর্যন্ত সম্পন্ন হয়ে উঠতে পারেনি। এবং সেখানে দেখা যাচ্ছে ওই সুবনশ্রী বানানোতে এবং চায়নায় সেই ড্যাম বানানোতে আমাদের নদীগুলো এখন শুকিয়ে যাচ্ছে, যেখানে মাছ থেকে আরম্ভ করে যে ফার্ন টান যা ছিল সমস্ত কিছু কিন্তু লুপ্ত হচ্ছে। কিন্তু এখন আপার আসামে দেখা যাচ্ছে যে ধেমাজি ডিস্ট্রিক্টে যদি আপনি আজ দাঁড়িয়ে থাকেন রাঙ্গা নদী পারে, তখন আপনি দেখতে পাবেন যে ওখানটায় কি অবস্থায় রয়েছে নদীগুলো। এই যে বিপর্যয়ের মুখে আমরা রয়েছি, কিন্তু আমরা কি আন্তর্জাতিক আদালতে যদি এই বিষয়টাকে আমরা চ্যালেঞ্জ জানাতে যাই, কারণ চ্যালেঞ্জ জানাতে গেলে আমরা ব্রহ্মপুত্রের ইউটিলাইজেশন কি, ব্রহ্মপুত্র থেকে আমরা জল খাচ্ছি না, ব্রহ্মপুত্রের উপর বড় বড় জাহাজ চলছে না, সেরকম বন্দরও সেখানে গড়ে ওঠেনি। তাহলে যে এই যে ভারত সরকারের পক্ষে মানে বা আমাদের যারা শাসকীয় দলরা রয়েছে, তারা কি করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে? দেখুন, আমার বইটা যদি আপনি ফলো করবেন তাহলে দেখবেন, আজ থেকে 2011-এ আমি বইটা পাবলিশ করেছিলাম, ক্রুশিয়াল ইস্যু অফ পাওয়ার সেক্টর নর্থ ইস্ট ইন্ডিয়া। ওখানে কিন্তু লেখা ছিল যে আজকে কিন্তু কিছুটা হলেও এটা ফলো হচ্ছে, যে সুবনশ্রী প্রজেক্ট কোনোভাবেই আমাদের আসাম বলুন বা ভারতবর্ষে বলুন, কোনো জায়গায় কোনো এফেক্ট হবে না, ওর জন্য কিন্তু ফ্লাড হয় না। কিন্তু এনএইচপিসি যে সার্ভে করেছিল, ওই সার্ভের মধ্যে ভুল ছিল। ওই সার্ভের ভুল থাকার কারণে কিছুটা হলেও ড্যামের প্রবলেম হয়েছিল। আর আমাদের এখানে যে আন্দোলন করেছিল, এটা সম্পূর্ণভাবে আন্দোলনটা ভুল দিকে গেছিল। আজকে পার ক্যাপিটাল অরুণাচলে মিনিমাম 2 কোটি টাকা হতো যদি এনএইচপিসি ঠিক সময় তৈরি হয়ে যেত। আর তারপরেই দিবং পাওয়ার প্রজেক্ট, যেটা নাকি 20,000 মেগাওয়াটের পাওয়ার প্রজেক্ট, সেটাও বন্ধ হয়ে গেল এই আন্দোলনের জন্য। কিন্তু এই আন্দোলনকে যারাই নিয়ে গেছিল, তাদের বুঝতে লাগতো যে এই পাওয়ার প্রজেক্টগুলো হলে আজকে ইকোনমিক্যালি নর্থ ইস্ট সারা ভারতবর্ষকে কন্ট্রোল করত। নর্থ ইস্টের এত পয়সা হতো আপনি ভাবতে পারবেন না। সত্যি আমাদের ভাবিয়ে তুলছে এবং সত্যি দুঃখ লাগে। আপনি দেখবেন যে 15 বছর আগে, 15 থেকে 18 বছর আগে
আমাদের নর্থ ইস্টের যার উপর ডিপেন্ড করে পুরো আসামে পাওয়ার সাপ্লাই হতো, সেই সময় পাওয়ারের সাপ্লাই অত বেশি লাগতো না, সেটা হচ্ছে উমরাংশু পাওয়ার প্রজেক্ট। উমরাংশু পাওয়ার প্রজেক্টে আজকেও যদি আপনি দেখেন পাওয়ারের ট্যারিফ একদম নমিনাল, কারণ তখন কস্ট ছিল কম পাওয়ার প্রজেক্ট তৈরি হতে। আজকে যে সুবনশী প্রজেক্টে আন্দোলন করে করে পাওয়ার ট্যারিফ আজকে যদি 8 টাকা হয়, আপনি কিনবেন, আপনি বিক্রি কত টাকায় করবেন? ঠিক সেই রকম উমরাংশুতে দেখুন 1 টাকা 30 পয়সা রেটে পাওয়ার আমাদের আসাম ইলেকট্রিসিটি বোর্ড বা অন্যদের দিচ্ছিল। সেই পাওয়ার প্রজেক্টটা 15 থেকে 18 বছর আগে এই কয়লার খনির অবৈধ খননের কারণে ওখানে যে বালি দিয়ে চাপা, কয়লা বেরোনোর পরে যে বালি দিয়ে এটাকে চাপা দিতে হয়, সেটা না দেওয়ার কারণে আপনার ওইখানে জলটা গিয়ে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে আমার ড্যামের থ্রু দিয়ে, নেপকো ড্যামের থ্রু দিয়ে গিয়ে পাওয়ার হাউসকে অ্যাটাক করলো। এবং আপনারা জানেন যে 6 মাস, এই 5-6 বছর আগে 6 মাস উমরাংশু পাওয়ার প্রজেক্ট বন্ধ ছিল, এবং এই উমরাংশু পাওয়ার প্রজেক্টটা রিপেয়ারিং করতে প্রায় 250 থেকে 300 কোটি টাকা খরচা হয়েছে। তাও যে 100% সাকসেসফুল হয়েছে কেউ বলতে পারবে না, কেন এরকম যদি আবার অবৈধ খনি থেকে যদি কয়লা ওঠায় আর ওই জলটা যদি আবার কেমিক্যাল রিয়াকশন করে, আবার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনি আমাদের এখানে পাওয়ার, হাইডার পাওয়ার যেহেতু সব জায়গায় সাকসেসফুলি হওয়ার জন্যে আমাদের গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে, তো তাদের সজাগ রাখতে লাগবে যে এইভাবে যদি কয়লার খনন হয় তাহলে কিন্তু আস্তে আস্তে উমরাংশু প্রজেক্ট বন্ধ করে দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে কয়লা খনির যে বিপর্যয়ের ঘটনা হয়েছে, ঘটনার পরে তিনি মন্তব্য দিয়েছেন যে এটা অবৈধ ছিল এবং এই ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ওখানে যেটা দেখা গেছে প্রাথমিক অবস্থাতে, যে কজন মানুষ ছিল সেই কয়লা খনিতে, কতজন নেমেছিল তার কোনো রোস্টার মেনটেন করা হয়নি, তার ডিউটি লিস্ট কোনো মেনটেন করা হয়নি, কারা কারা ভেতরে গেছিলো। সেখানে বলা হচ্ছিল প্রথমে 10 থেকে 15 জন ছিল, এখন বলা হচ্ছে যে 8 থেকে 9 জন ছিল ভিতরে, তবে তাদের জীবিত উদ্ধারের আশা নেই। গতকালকেই দেখা গেছে নেপালের একজনকে, প্রথম উদ্ধারকারী দলরা নেপালের একজনকে উদ্ধার করেছেন, তো তিনি মারা গেছেন। তো এই যে অবাধ অরাজকতা চলছে ডিমা হাসাও, যে গোটা ডিস্ট্রিক্টটা যেখানে উপজাতিদের জন্য সংরক্ষিত বিশেষ করে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই ধরনের অবৈধ খনন মানে কতটা যুক্তিযুক্ত? আপনি ভাবেন নাকি যে একটা অবৈধ খনন কি একদিনে হয় নাকি? এই অবৈধ খনন দিনের পর দিন চলছে। কংগ্রেস সময়ও চলছিল, বিজেপির সময়ও চলছে। তো এই অবৈধ খনন আমার অত্যন্ত বুদ্ধিমান চিফ মিনিস্টার মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কি আগে বুঝতে পারেনি যে এরকম একটা হচ্ছে? বা ওনার ডিপার্টমেন্টে বা যিনি পাওয়ার মিনিস্টার আছেন বা যিনি খনিমন্ত্রী আছে, উনি কি জানতো না যে এই ধরনের খনন কার্য হচ্ছে? আজকে সাপোজ যদি অ্যাক্সিডেন্টটা না হতো, ভগবান না করুক, এতগুলো শ্রমিক যদি না মারা যেত, তাহলে তো এটা কেউ ধরতেই পারতো না যে ওখানে অবৈধ খনন হচ্ছে। খনিজ পদার্থ সম্পূর্ণভাবে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ভারতবর্ষের একটা সম্পদ, সেই সম্পদকে নষ্ট করছে, আর আমি সেটাকে সাপোর্টই বলা যায়, সাপোর্ট করছি। এটা তো কোনো সময় হতে পারে না। তো এটার জন্য দায়ী কে? নৈতিকভাবে নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেশন বা ডিমা হাসাওয়ে যিনি চালাচ্ছেন, তারা দায়ী। অসমে আপনার একসময় আন্দোলন হয়েছিল যে রক্ত দিব কিন্তু মাটি দিব না, বা খনিজ পদার্থের যে অধিকার তা আমাদের সংরক্ষিত থাকবে, আমাদের অসমীয়া লোকেদের সংরক্ষিত থাকবে। কিন্তু এখানে কিন্তু আদানি বা আম্বানি আসেননি। এই যে খননটা এখানকার লোকেরাই করেছেন
এবং তারাই এই 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 যে আজকে যে ঘটনা হলো, যে মর্মান্তিক ঘটনা হলো, যেখানে জীবন্তভাবে মানুষগুলো সেই কয়লা খনিতে ঢুকে গেছে, প্রতিদিন জল বাড়ছে। এখন পর্যন্ত যেটা উদ্ধার অভিযান চলছে, খুব শ্লথগতিতে চলছে। দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করার জন্য যেভাবে তাদের মানে একটা বিপর্যয় হলে বিপর্যয় মোকাবেলার জন্য যে যে ধরনের প্রয়োজন ছিল তাদেরকে সজাগ বা সতেজ থাকার জন্য, সেটা কিন্তু আমরা দেখতে পারিনি। প্রতিদিনই মন্ত্রী, বিধায়ক, পুলিশ আধিকারিকরা যাচ্ছেন, উদ্ধারের চেষ্টা চলছে। একজনকে উদ্ধার করা হয়েছে, আরও হয়তো ১০০ ফুট পর্যন্ত জল চলে এসছে। তো এই ধরনের অসাবধানতার মধ্য দিয়ে লোকেদেরকে জীবনকে বিপর্যয় করার মতো ব্যবস্থা, যে মানে সত্যিই কিন্তু অবাক লাগে। বিরোধীরা চাইছেন যে এই বিষয়ের একটা উচ্চ পর্যায়ের তদন্ত হোক। এই তদন্ত শুধু হোক না, তদন্ত করে দোষীদেরকে শাস্তি দেওয়া হোক, এবং একজনকে ধরা হয়েছে। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা উঠে এসছে যে ওখানকার যিনি সিএম আছেন, ডিমা হাসাও, তারই স্ত্রীর নামে এই লাইসেন্স ছিল, এবং এই লাইসেন্স দিয়ে সেই অবৈধ কাজের ঠিকাদারি চলছিল এবং কাজ চলছিল, যেখানে বিদেশ থেকেও লোকেরা এসেছিল, নেপাল থেকেও লোকেরা এসেছিল, যে র্যাট হোল মাইনিং। আপনি থার্মাল পাওয়ার প্রজেক্টের কথা বলতে গিয়ে দেখুন যে আমাদের এই বঙ্গাইগাঁও তো আমাদের থার্মাল পাওয়ার প্রজেক্ট ছিল, বর্তমানে বন্ধ হয়ে আছে। সেটাকেও কিন্তু পুনরুদ্ধার করার জন্য প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং কিন্তু আর্থিক সহায়তা করেছিলেন। এই যে অবৈধ কাজগুলো যে চলছে, তো সেটা তো আবারও প্রমাণ করে যে অসমে যে একটা সিন্ডিকেট রাজ আছে। দেখুন, এই বিষয়ে বলার কিছু নেই। আপনাদের সজাগ সাংবাদিক বা আমাদের সাংবাদিক মহল বা এত চ্যানেল আছে, সবাই জানে, কিন্তু জেনেও হয়তো ভাবে যে ঠিকমতো জনসমক্ষে নিয়ে আসছে না। আপনি এইখানের কোল যেটা আছে, কতটুকু কোল? এটা তো খুব অল্পই কয়লা। কিন্তু আপনি একবার একটু যদি মার্গেরিটার দিকে দেখেন, আজকে কিন্তু বঙ্গাইগাঁও পাওয়ার প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ার পর আবার এনটিপিসি রিকনস্ট্রাকশন করে পাওয়ার প্রজেক্ট চলছে, আর ওখানেও এখন 600 মেগাওয়াট পাওয়ার উৎপাদন করছে। আর সোর্সটা কোথায়? কয়লার সোর্স হচ্ছে ক্রোসহর্ন বেস করে মার্গেরিটার কয়লাটাকেই দিয়ে ওরা চালাচ্ছে, এবং রানীগঞ্জের বাইরের থেকে কয়লা আনছে। কিন্তু আমি মনে করি যদি একটু সজাগ দৃষ্টি রাখে, আর যদি কারোর সৎ ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে মার্গেরিটার থেকে যে কয়লাটা ওঠানো হচ্ছে, সেই কয়লার ভ্যালু কোনোভাবেই 4,000 ক্রস করবে না। আর মার্গেরিটার কয়লা বা মেঘালয়ের কয়লা 7,000 জিপসন, তার একদম হাই গ্রেডেড কয়লা। সেই কয়লা কিন্তু যখন আমাদের আসামের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের থ্রু দিয়ে বিহার বা অন্য জায়গায় যাচ্ছে, সেই কয়লাটা বিক্রি হচ্ছে 12,000 টাকা। এই যে 4,500 টাকা রিয়েল কস্টের কয়লা 12,000 টাকা সেল হচ্ছে, মুনাফাটা কে করছে? এর জন্য তো আমাদের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে। এটা তো আমাদের সম্পদ, এটা তো আসামবাসীর একটা সম্পদ। আজকে যদি আমরা আমাদের খনিজ পদার্থ যদি ঠিকমতো ইউটিলাইজ হয়, ঠিকমতো যদি ট্যাক্স কালেকশন হয়, আমার মনে হয় আসাম যেরকম অরুণাচল হাইডাল পাওয়ারগুলো হয়ে গেলে পার ক্যাপিটাল 1 কোটি হবে, সেরকম আসামে আর বিরোধীদের বলতে শোনা যাবে না যে একটা শিশু জন্ম নিলেই 30,000 টাকা তার দেনা। আমার মনে হয় যদি ঠিকমতো সজাগ দৃষ্টিতে এই কাজটা হয়, তাহলে এই 30,000 টাকা দেনা থাকবে না, 30,000 টাকা পার ক্যাপিটাল ইনকাম থাকবে এক একজন বাচ্চার। উমরাংশুর যে বিপর্যয় হয়েছে, সেটা কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের চেয়ে বড় কথা হচ্ছে যে ম্যানমেড, মানুষ তৈরি করা র্যাট হোল মাইনিং। র্যাট হোল মাইনিং কিন্তু নিষিদ্ধ করা রয়েছে, কিন্তু র্যাট হোল মাইনিং অসমে অবাধে চলছে, তারও প্রমাণ দিল উমরাংশু। আপনি কি বলবেন? দেখুন, আজকে আপনি কি বললেন যে সিএম এর মিসেসের নামে লাইসেন্স, যদি লাইসেন্স থাকে তার মানে এটা মানে কোনো রকম ইল্লিগাল না, তার মানে
তার কিন্তু লাইসেন্সটাই ইল্লিগাল। আর এই ধরনের যদি অপশক্তিকে না আটকাতে পারে, তাহলে একদিকে যেমন আমাদের সম্পদগুলো নষ্ট হয়ে যাবে, আরেক দিকে কিন্তু আমাদের বড় বড় পাওয়ার প্রজেক্টগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং ইকোনমিক্যালি বা জিডিপি আমাদের বিরাটভাবে ধাক্কা খাবে যদি এগুলোকে বন্ধ করতে না পারে। আর আজকে একটা স্যাটেলাইটের যুগ, আজকে এত বড় আমাদের সোশ্যাল মিডিয়া, এটা কি বুঝতে বাকি আছে? এটা কি ধরা কোনো ব্যাপার? এটা তো যে কোনো সময় যে খনিজ ডিপার্টমেন্ট আছে তারা তো তাদের যে অফিসিয়াল খরচা ডেলি যদি কোটি কোটি টাকা ব্যয় করছে গভর্নমেন্ট, ভারত সরকার বলুন আর আসাম সরকার বলুন, তারা তো 1 মিনিটে স্যাটেলাইট দিয়েই তো সব ধরা পড়ে যাবে যে কোথায় অবৈধ খনি তোলা হচ্ছে। বা আমাদের যেটা ইন্টেলিজেন্স বা আমাদের পুলিশ বিভাগ, তাদেরও তো মডার্ন টেকনোলজি আছে। আমি তো জানি যে পুলিশ বিভাগের কাছে এরকম মডার্ন টেকনোলজি আছে যে ইআরপির মাধ্যমে কোনো রাস্তায় যদি কেউ মদ খেয়ে মাতলামিও করে সেটাও কিন্তু তারা দেখতে পাবে। আজকাল যেটা মডার্ন সিস্টেম, আমি ওয়েস্ট বেঙ্গলে দেখেছি যে এই ধরনের একটা সিস্টেম তৈরি করে গেছিল, আর সেটাই কিন্তু চলছে। তারপরেও কিসের জন্য এই ধরনের কাজ হচ্ছে? আর এই কাজটা যদি রুখতে না পারে তাহলে কোনোদিনও দেশের উন্নতি সম্ভব না। আপনি একটা জিনিস দেখুন, এই 25 দিন আগে, 1 মাস আগে আমি ইউরোপে গেছিলাম আমার ছেলের কাছে। ওখানে দেখলাম, জার্মানি থাকে, আপনি বিশ্বাস করবেন না, আমাদের ভারতবর্ষের থেকে, আসাম তো বাদ দেন, আসাম তো কস্টলি সিটি সবাই জানে, ভারতবর্ষ থেকে ওইখানে অনেক কম খরচা। ওখানে আলু 30 টাকা, ওখানে পেঁয়াজ 70 টাকা। সবচেয়ে অদ্ভুত হচ্ছে ওখানে যে রাস্তাঘাট, আপনি তো জানেন বিদেশে কি সুন্দর, তা ওরা ইকোনমিক্যালি ওরা ট্যাক্স নেয়, সবাই হেসে ট্যাক্স দেয়, কিন্তু ট্যাক্সটা নেওয়ার পরে ওদের দেশে কিন্তু 40% ট্যাক্স, কিন্তু ট্যাক্সটা নেওয়ার পরে দেখুন ওদের যে ইনফ্রাস্ট্রাকচার, আপনি 50 ইউরো, অনলি 50 ইউরো, 50 ইউরো মানে কত, ধরে নিলাম 4000 টাকা। 4000 টাকায় 1 মাস ট্রাম, বাস, মেট্রো, ট্রেন 4টে ফ্রি। তো আমাদের এখানে তো এখান থেকে গুয়াহাটি থেকে এয়ারপোর্ট আপ ডাউন করলে গাড়িতে মিনিমাম 3000 টাকা লাগে বা 4000 টাকা লাগে। আমাদের এয়ারপোর্ট যেতে 4000 টাকায় আমাদের কনভেন্স অ্যালাউন্স, আর ওখানে আপনার 4000 টাকায় 1 মাস চলছে। তাও কি মানে ট্রামে উঠলে ভাববেন আপনি ফ্লাইটে বসে আছেন, ফুল মডার্নাইজ। ট্রামে উঠলেই গরম হাওয়া বেরোচ্ছে, একদম মডার্নাইজ, একদম দেখলেই লাগবে একটা ফ্লাইট। মেট্রো ঠিক সেরকম, স্টেশনও ঠিক সেরকম, কনভেন্সও ঠিক সেরকম। তো ভারতবর্ষে এত কিছু থাকার পরে আমরা কেন পাচ্ছি না? শুধু এখানের এই যে আপনার মেন্টালিটিটা, যারা মন্ত্রী আছে বা যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে, শাসনে আছে, বেশি লাগবে না। আপনি যদি 5 বছর যদি ঠিকমতো কাজ করে, ঠিকমতো সৎ পথে কাজ করে, তাহলে 5 বছরের মধ্যে ভারতবর্ষ 8-10টা ইউরোপ কান্ট্রির থেকে অনেক উন্নতি করে ফেলতে পারবে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে যদি শিক্ষা ব্যবস্থার কথা বলা হয় বা অন্যান্য সেক্টরে দেশে যে পরিমাণে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির ফলে এবং শাসক দল তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য কোথাও কিছু তৈরি হয়নি। যা তৈরি হয়েছে তা বলতে হবে নমিনাল। আজকে আসামের বুকে যদি ধুবড়িতে কারো কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় বা কোনো মারাত্মক রোগ হয়, তাকে কিন্তু বলা হয়েছে তোমার বরপেটাতে মেডিকেল কলেজ করা হয়েছে, কিন্তু সেখানে ট্রিটমেন্টে আপ টু ডেট না, তাকে গুয়াহাটি আসতে হচ্ছে। সেম আপার আসামে যদি কারো হচ্ছে তাকেও গুয়াহাটি আসতে হচ্ছে, মানে সরকারি সুবিধার জন্য। আর যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু বাইরে যাচ্ছে। তাহলে কি তৈরি হয়েছে? শিক্ষার ক্ষেত্রে আমরা বলছি আমাদের আইএমএম এসছে, ম্যানেজমেন্ট আসছে, আমাদের আইআইটি আসছে,
কিন্তু কজন অসমিয়া ওখানে আইআইটিতে পড়তে পারছে বা সুযোগ পাচ্ছে? কারণ এখানে যে সিভিল সার্ভিস যে জন্য এন্ট্রেন্সগুলো হয়, সেই এন্ট্রেন্সগুলো ক্র্যাক করাই মানে তাদের পক্ষে তাদের যে ইনফ্রাস্ট্রাকচারের দরকার, যে পড়াশোনার জন্য যেই বা ইউপিএসসি ক্লিয়ার করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন, এখন পর্যন্ত তা গড়ে ওঠেনি, ঠিক না? তো শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্যখণ্ড যে এই তার জন্য মানুষ কিন্তু আজকে বাইরে যাচ্ছে, ও বিভিন্ন রাজ্যে যাচ্ছে, বিদেশে যাচ্ছে পড়াশোনার জন্য, যেখানে মানে খুব নমিনাল পয়সাতে লোকেরা আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারছে, এবং ভারতীয় বংশোদ্ভূতরা যারা হচ্ছেন তারা পরবর্তীতে সবাই আমেরিকার দিকে যাচ্ছেন বা বিভিন্ন জার্মান, জাপান, বিভিন্ন দেশে ওরা কাজে নিয়োজিত হয়ে যাচ্ছেন। এই যে স্বজন পোষণ দুর্নীতি ভারতবর্ষে, সেটাই বোধহয় একমাত্র দায়ী। দেখুন, শিক্ষা ব্যবস্থায় অনেকে জানে না, আপনাকে আমি বলছি শুনুন, আমার ছেলেও জার্মানিতে থাকে, মেয়ে ইতালি ছিল, এখন জার্মানিতে থাকে, দুটো জায়গায় পড়াশুনো করেছে। তারা, ছেলে 90%-এর মতো মার্কস পেয়েছিল সিবিএসসি, মেয়েও 92% মার্কস পেয়েছিল। তারপরে যখন বাইরে গেছে, আপনি বিশ্বাস করুন, 1 টাকাও লাগেনি, পুরো শিক্ষা ব্যবস্থা ফ্রি, এটা জানতে লাগবে। আজকে যদি আরেকটা জিনিস জেনে রাখা ভালো, যে মহারাষ্ট্রে কিন্তু আপনি যদি পড়েন, আমার মেয়ে ইকোনমিক্স নিয়ে সোফিয়া কলেজে পড়েছিল, আমি দেখলাম ওখানেও মহারাষ্ট্রেও কিন্তু শিক্ষা ব্যবস্থা উন্নতি, ওখানে কিন্তু ফ্রি। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কত ফিস, বললো আমাদের অনলি 5,000, যে যদি কিছু ড্যামেজ করে তার পয়সাটা দিতে লাগবে, টোটালি শিক্ষা ব্যবস্থাটা ফ্রি। আর হোস্টেল তো দেখুন, সোফিয়া কলেজ একদম মুকেশ আম্বানির ঘরের পাশে, হোস্টেলও 10,000 টাকা করে লেগেছিল, কোভিডের সময় তো কিছু লাগেনি। এখন কথা হচ্ছে যে ওরা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? আমাদের ভারতের বহু স্টুডেন্ট ওখানে আছে। নিয়মটা হচ্ছে যে বাইরে যেতে গেলে আপনাকে, ওখানে কিন্তু এডুকেশন ফ্রি, কিন্তু 12 লাখ টাকা আমার ছেলের ক্ষেত্রে লেগেছিল, মেয়ের ক্ষেত্রে 15 লাখ টাকা লেগেছিল, ব্লক অ্যাকাউন্ট। ওই ব্লক অ্যাকাউন্ট থেকে, এই কারণে ব্লক অ্যাকাউন্টটা দিয়েছে, যদি ওদের ইমার্জেন্সি কিছু দরকার হয়, ওখান থেকে কিন্তু প্রত্যেক মাসে 1,000 ইউরো করে রিটার্ন দিয়ে দিয়েছে। আর এই যে কনভেন্সের জন্য একটা সংগঠন আছে, একটা তাদের ইউনিভার্সিটির ইউনিয়ন আছে, ওরা এই 3 মাসে ইন্ডিয়ান মানি 50,000 টাকা করে নিত, ওরা 2 বছর পুরো মেনটেন করত সব কিছু। তো আমাদের ভারতবর্ষে বা আমাদের আসামে যদি দেখেন, যে মেডিকেল ব্যবস্থা, আপনাকে মানতেই লাগবে যে আমাদের গভর্নমেন্ট আসার পরে, এই বিজেপি গভর্নমেন্ট আসার পরে সত্যি উন্নতি হয়েছে। এই যে মেডিকেল কলেজ, আমার গুয়াহাটি মেডিকেল কলেজ যদি দেখেন, আজ থেকে 15 বছর আগে তো কেউ যেতে পারতো না, দুর্গন্ধ বেরোতো, নোংরা ছিল, অনেক টিপটপ হয়েছে। তার অপোজিট সাইডে যে মেডিকেল ব্যবস্থা, যে উন্নতি হয়েছে। কিন্তু শুধু গুয়াহাটি হলে হবে না তো, গাঁয়ে গাঁয়ে যে মেডিকেল কলেজগুলো করেছে, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোটি কোটি টাকা ব্যয় করে তাদের শিক্ষা খাতে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে যে এতগুলো মেডিকেল কলেজ করেছে, তার ইনফ্রাস্ট্রাকচারটাও দেখতে হবে যে সম্পূর্ণভাবে ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট আছে কিনা। আর সেকেন্ড হচ্ছে যে সেখানে কেন বড় বড় ডাক্তাররা থাকবে না। আজকে একটা এখানে মেডিকেলের একটা স্টুডেন্ট যখন জয়েন্ট এন্ট্রান্স পাস করে মেডিকেলে ভর্তি হচ্ছে, তখন গভর্নমেন্টের মিনিমাম 30 লক্ষ টাকা খরচা হচ্ছে। তো 30 লক্ষ টাকা গভর্নমেন্ট খরচা করার পরে তারা কেন গাঁয়ে গিয়ে প্র্যাকটিস করবে না, যেটা নাকি প্রথমে খুব স্ট্রিক্ট ছিল আমাদের চিফ মিনিস্টার, এখন আরও স্ট্রিক্ট হতে হবে। সেই জায়গায় যেমন বরপেটা বলুন বা তেজপুর বলুন, যেখানে মেডিকেল কলেজগুলো আছে, সেখানের ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে এই পরিকাঠামোর অভাব। পরিকাঠামো মানে কি, মানসিকতা, আমাদের যারা ডাক্তার হচ্ছে তাদেরও মানসিকতা রাখতে লাগবে যে হ্যাঁ, আমরা ডাক্তার হয়েছি,
যেরকম গভর্নমেন্ট আমাকে সাহায্য করেছে একটা ডাক্তার হওয়ার জন্য, শুধু মেধা থাকলে হয় না, ডাক্তারি পড়তে গেলে প্রাইভেট কলেজে ডাক্তারি পড়তে গেলে 50 লাখ টাকা লাগে, আর আমাদের গভর্নমেন্ট কলেজে ডাক্তারি পড়তে মাত্র 10,000 টাকা লাগে ইয়ারলি। তো যদি এরকম স্থিতি হয় তো তাদেরও মানসিকতা রাখতে লাগবে যে হ্যাঁ আমরা 5 বছর না হোক অ্যাটলিস্ট 3 বছর গাঁয়ে গাঁয়ে গিয়ে আমরা প্র্যাকটিস করি। আর সেকেন্ড হচ্ছে আমাদের স্বাস্থ্য বিভাগকেও নজর রাখতে হবে যে এই পোস্টিংয়ের ক্ষেত্রে যেন কোনোভাবে তারা ইনভলভ না থাকে, তাদের মন্ত্রী বা তাদের যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা যাতে সৎভাবে সবাইকে ডিভাইড করে করে পাঠায়। তাহলে স্বাস্থ্যখণ্ডে কি হয়েছে, স্বাস্থ্যখণ্ডে পরিকাঠামোর অভাবটা রয়েছে, সেটা কিন্তু মানতে হবে। যেই স্টাফরা রয়েছে, যে ডক্টররা রয়েছে, যা তাদের যদি থাকার জন্য যদি উপযুক্ত কোয়ার্টার না থাকে, তারা ওখানে গিয়ে কোথায় থাকবে? তো সেটা তো সমস্যা রয়েছে। তার সঙ্গে একটা NRHM তৈরি করা হয়েছিল, এখন NHM হয়েছে, ন্যাশনাল রাষ্ট্রীয় মিশন করা হয়েছে, স্বাস্থ্য মিশন। সেই স্বাস্থ্য মিশনের অধীনে যারা কর্মচারীরা রয়েছে তাদের জন্য ল্যাপটপ কম্পিউটার রয়েছে, কিন্তু যারা পার্মানেন্ট স্টাফ ডিপার্টমেন্টে তাদের জন্য মানে এটা একটা হাস্যকর ব্যবস্থা সরকারের, যে তাদের জন্য কম্পিউটার নেই, তারা কোথায় কাজ করবে? কিন্তু লোডটা তাদের, যাদেরকে কন্ট্রাকচুয়ালি রেখেছে তাদের জন্য কম্পিউটার, তারা কম্পিউটার অপারেট করতে পারছে। তো এই যে সরকারের যে বিষয়গুলো, সরকার এগুলোকে যদি অন্যান্য জায়গায়, অন্যান্য রাজ্যে NHMকে সরকারিভাবে তাদেরকে, লোকেদেরকে, স্টাফদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এখানে এখনও তাদেরকে স্থায়ী নিযুক্তি দেওয়া হয়নি। তাদেরকে বলা হয়েছে 60 বছর পর্যন্ত তোমরা চাকরি করো, মানে তারপর তোমরা রিটায়ারমেন্ট হতে পারবে, তোমাদের যেটা কন্ট্রাকচুয়াল যেটা আগে করা হতো সেটা করা হবে না, যারা নিযুক্তি পেয়ে গেছো তারা নির্বিঘ্নে কাজ করে যেতে পারবে। কিন্তু যে লজিস্টিক যে সাপোর্টগুলো আছে একটা সরকারি অফিসে, তার কম্পিউটার আদি সমস্ত কিছুর দরকার, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত অসম সরকারের আমরা খামতি দেখছি। আমরা যদি বেশি দূর না, আমরা যদি এই মানে রানীর দিকেও যাই, বা আমরা যদি এই দিকে জাগিরোডের দিকেও যাই, যে ছোটো ছোটো হসপিটালগুলো রয়েছে, সেখানে গেলে তার চিত্রগুলো পরিষ্কার হয়ে যায় যে সেখানে কতটা চাপের মুখে তাদেরকে থাকতে হচ্ছে। তার সঙ্গে তাদের উপর কাজের প্রেশার, এত স্বাস্থ্য উৎসব হচ্ছে, শিক্ষাক্ষেত্রে গুণ উৎসব হচ্ছে, এই উৎসবগুলো যে হচ্ছে, উৎসবগুলো কিন্তু ডিপার্টমেন্টের পরিপূর্ণতাকে বোঝায় না। দেখুন, উৎসবগুলো সত্যিই বোঝায় না, কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেশন বলুন বা স্বাস্থ্য বিভাগ যারা চালাচ্ছে তাদের একটা নজর রাখতেই লাগবে যে আমরা যখন একটা পরিকাঠামো তৈরি করছি সেখানে তার জন্যে যা ইনফ্রাস্ট্রাকচার দরকার, একটা ডাক্তার থাকতে গেলে যে সুবিধাগুলো লাগে সেটা তো দিতেই লাগবে। সেটা যদি না দেয় তাহলে ডাক্তাররা ওখানে গিয়ে কেন থাকবে? আর মেডিকেল কলেজ করা মানে সেখানে স্টুডেন্টরা পড়ছে, এবার স্টুডেন্টরা পড়তে গেলে তাদের যে সকল ইনফ্রাস্ট্রাকচার লাগে, তারা তো ভবিষ্যতে ডাক্তার হবে, তারাই তো আমাদের ভবিষ্যৎ, আমাদের কাছে ভগবান। তো তারা যখন ডাক্তার হতে গেলে যেসব জিনিসগুলো লাগে বা যে কোচিং লাগে বা যেই টাইপের ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটা ডেফিনেটলি করতে হবে, নাহলে তো সবাই তো আর মেডিকেল কলেজ থেকে ডাক্তার মানে গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে পারবে না, তারা তো অন্যান্য জায়গার থেকেও মেডিকেল পাস করতে লাগবে। ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের থাকা এবং তাদের সুব্যবস্থা, তাদের যাতে ভালো মতো তারা কমপ্লিট করতে পারে, তাদের দেখাশোনা সব কিছু লাগবে। এর মধ্যে কোনো রকম পলিটিক্স বা কোনো রকম যেসব বিভাগ মানুষকে বাঁচাতে সাহায্য করে সেসব বিভাগ থেকে কোনো ইউনিয়ন বা পলিটিক্স যদি দূরে থাকে তবেই গিয়ে উন্নতি হবে। আপনার সঙ্গে আরও একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে আমরা দেখেছি যে অ্যাডভান্টেজ আসাম করা হচ্ছে। তার আগেও আপনি যখন ক্ষমতায় ছিলেন, শাসক দলের সঙ্গে যুক্ত ছিলেন, তখনও এই ধরনের অ্যাডভান্টেজ আসাম করা হয়েছিল। প্রয়াত রতন টাটাকে আমাদের অসমের চেয়ারম্যান করে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তো এই যে অ্যাডভান্টেজ অসমের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন বা তাদের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেছেন, এই অ্যাডভান্টেজ আসাম নিয়ে আপনি কি বলতে চাইবেন? আমরা কতটা অ্যাডভান্টেজ নেওয়ার পক্ষে হয়েছি? নিজে একটা জিনিস দেখান তো, আজকে অ্যাডভান্টেজ আসামে যখন নাকি এই 4-5 দিনে কনফারেন্স হয়, মোটামুটি এক একটা কনফারেন্সে 50 কোটি 100 কোটি টাকা খরচা হয়, কিন্তু কটা কোম্পানি এখানে এসছে আর কোম্পানিকে কি ফ্যাসিলিটি দিচ্ছে দেখুন। সবাই ভাবে
যে বাইরের কোম্পানিগুলো এখানে কেন আসছে না, একটা হচ্ছে নর্থ ইস্ট যেটা পলিসি ছিল সেটা উঠে গেছে, কিন্তু এখানে এখনও জিএসটি রিলিফ পায়। কিন্তু আপনি জিএসটি আজকে আমাদের এখানে পাওয়ার এক্সেস হয়ে আছে, কারণ ফ্যাক্টরি কম। কিন্তু আপনি দেখবেন, আমার নিজে জানা যে 3-4টে কোম্পানি এখানে আসার জন্যে ভবিষ্যতে 3,000, 4,000, 5,000 কোটি টাকা ইনভেস্ট করার জন্য রেডি ছিল, কিন্তু তারা শুধু বলছে যে পশ্চিমবঙ্গে যে রেটে পাওয়ারের ট্যারিফ দিচ্ছে, যে রেটে পাওয়ারের পয়সা দিচ্ছে, সেই রেটে আমাদের পাওয়ার যদি দেওয়া হয় আমরা নিশ্চয়ই এখানে স্থাপন করব, ফ্যাক্টরি দেব। আমাদের যে চাহিদা, বিদ্যুতের যে চাহিদা আপনার 1200-1300 মেগাওয়াটের প্রয়োজন পড়ে আমাদের পিক আওয়ার্সে, তো আমরা তো বিদ্যুৎ অন্য জায়গা থেকে আনছি, আমাদের তো লিমিটেড। আমরা কেন আনবো? আমাদের নর্থ ইস্টে পাওয়ার এক্সেস পাওয়ার, আমাদের সঙ্গে ফ্রি পাওয়ারও আমার মনে হয় আজকের ডেটে নেপকোর যতগুলো প্রজেক্ট হয়েছে মোটামুটি 500, বা আমাদের নিজেদের যেটা প্রজেক্ট আছে অ্যাজ পার পাওয়ার প্রজেক্ট রুল রয়্যালিটি হিসাবে আমরা ফ্রি পাওয়ার 300 মেগাওয়াট তো নিশ্চয়ই পাই। না, আমরা তো সেই দিনও সেন্ট্রাল গভর্নমেন্টকে, আমাদের মুখ্যমন্ত্রী বলতে হলো যে আমাকে 300 মেগাওয়াট দাও আমাকে পাওয়ার, তারপর বোধহয় দেখুন ওখান থেকে পাওয়ার এই কারণে বলতে লাগছে, অরুণাচলের যেটা পাওয়ার, যেটা হাইডাল পাওয়ার প্রজেক্টের বা নেপকো যেটা পাওয়ার করছে, তো এই পাওয়ারটা যদি চুক্তি হয়, যখন পাওয়ার প্রজেক্ট হয় যে তোমার কত পাওয়ার লাগবে, তখন একটা চুক্তি হয়, আর সেই চুক্তি অনুসারে আমি মাননীয় পাওয়ার মিনিস্টার ছিল সুরেশ প্রভু, ওনাকে আমার লাইফে আমি সারা জীবন মনে রাখবো, কারণ এরকম পাওয়ার মিনিস্টার ইন্ডিয়াতে কোনোদিনও হয়নি। উনি একটা অ্যাসেট। উনি কি করেছিল আপনি শুনুন। যখন সুরেশ প্রভু পাওয়ার মিনিস্টার হলো বাজপেয়ী গভর্নমেন্টের সময়, তখন কিন্তু একটা জিনিস তৈরি হয়েছিল, তখন নেপকোর আসাম ইলেকট্রিসিটি থেকে পয়সা পায় 600 কোটি টাকা, বা অন্যান্য মেঘালয় স্টেট তাদের দেয় 500 কোটি টাকা ডিউ ছিল। সুরেশ প্রভু কী করলো? সুরেশ প্রভু খুব ব্রিলিয়ান্ট মিনিস্টার ছিল। সুরেশ প্রভু কী করেছে, বলল ঠিক আছে, এরমভাবে যদি বকেয়া পাওনা থাকে তাহলে তো যারা পাওয়ার তৈরি করছে তারা তো আস্তে আস্তে সিক হয়ে যাবে। বলল আজকের ডেটে যে পাওয়ারই আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ড দিয়ে সেই ধারটাকে 20 বছর 25 বছরের বন্ড দিয়ে সেই ধারটাকে নিয়ে নেবে। কিন্তু এখনই যেরকম কামিং পাওয়ার প্রজেক্ট যখন আসছে, তখন বলছে যে এই পাওয়ার প্রজেক্টে আজকের ডেটে চুক্তি করতে হবে তোমাদের কত পাওয়ার লাগবে। সাপোজ আসাম গভর্নমেন্ট বললো আমার 1200 মেগাওয়াট পাওয়ার লাগবে, তো 1200 মেগাওয়াট যখনই চুক্তি হয়ে গেল, সেই চুক্তির পরে যদি 1200 মেগাওয়াট না নেয়, তাহলেও কিন্তু যে ট্যারিফ ফিক্সড আছে ওই পয়সাটা দিতে লাগবে। ইটস গুড ডিসিশন। তো যখন চুক্তি হয়েছিল তখন যতটা পাওয়ার চেয়েছিল নিশ্চয়ই পেয়েছে। আর এখন যদি কোনো ফ্যাক্টরি, এখানে খুবই কম নমিনাল, আপনি মনে করবেন 5% ফ্যাক্টরি আছে, ওয়েস্ট বেঙ্গলেও ফ্যাক্টরি খুব কম, যার জন্য ডিবিসির পাওয়ার আমরা কিনতে পারি। তো এই ধরনের স্থিতি আপনাকে সবসময় দেখতে লাগবে। আরেকটা হচ্ছে, দেখুন আমি যখন আসাম ইলেকট্রিসিটি বোর্ডের ডাইরেক্টর ছিলাম, আমি তখন একটা জিনিস আমি ফলো করলাম, যে আমাদের ঘরের পাশে স্টার সিমেন্টের এটা তো মানে কংগ্রেস সরকার এত বড় ভুল করেছিল যে আমার দেখা যে এরকম ভুল কোনোদিনও সম্ভব না। কি করেছিল আপনি শুনুন। আপনার সারা আসামে, এটা কিন্তু অনেকেই জানে না, তাও আপনি জেনে রাখুন, সারা আসামে যদি লোডশেডিং হয়, স্টার সিমেন্টে কোনো সময় লোডশেডিং হবে না। কারণ কি? স্টার সিমেন্ট যে বিদ্যুৎটা নিচ্ছে ডাইরেক্ট ট্যাপিং করে, সেই সময় আমার গভর্নমেন্ট সাইন করেছিল যে ট্যাপিং করে পাওয়ার নেবে। ট্যাপিং মতলব আপনার যেটা 400 মেগাওয়াট যেটা ডাইরেক্ট আমাদের পাওয়ার প্রজেক্ট থেকে লাইনটা আসছে, সেই লাইন থেকে
ট্যাপিং মানে অ্যাকচুয়ালি আমাদের ভাষা হচ্ছে হুকিং, ডাইরেক্ট করে। আর সাবস্টেশনটা ওখানে বসিয়েছিল, স্টার সিমেন্টের ভেতরে বসিয়েছিল, এবং ওর জন্যে আমাদের AGCLকে 36টা চেক দিয়েছিল 7.5 লাখ টাকা করে। আমি যখন বললাম যে ওরা কত কিলোওয়াট পাওয়ার নিচ্ছে, বললো 10 কিলোওয়াট। তখন আমি বললাম, আমার পাওয়ার মিনিস্টারকেও রিপোর্ট করলাম, আমার চিফ মিনিস্টারকেও রিপোর্ট করলাম। তখন তরুণ গগৈ ছিল চিফ মিনিস্টার, পাওয়ার মিনিস্টার ছিল প্রদ্যুৎ বদলে। আমি বললাম যে ট্যাপিংটা সারা ভারতবর্ষে সিস্টেম হচ্ছে 3 মাসের বেশি ট্যাপিং হয় না। একটা কোম্পানি শুরু করার সময় জাস্ট 3 মাস ট্যাপিং দেয়। এই ট্যাপিংটা 5 বছর ধরে চলছে। কিসের জন্য চলছে? এনকোয়ারি করে দেখা গেল যে ACB একটা জমি নিয়েছিল, যে জমিতে সাবস্টেশন করার কথা ছিল AIS, সেই জমিটা নেওয়ার পরে আমি যদি আমার ঘরেরও একটা জমি নিই, একটা মাটি নিই, তখন সেটা এনকোয়ারি করে সব ছানবিন করে নেবেন। আপনিও তাই করবেন আপনার ঘরেও নিলে। সেই জমিটা রেজিস্ট্রির পরে একজন কৃষক বলছে যে না, একটা পার্ট আমার ভুলবশত হয়েছে, এটা নিয়ে পরে এটা কেসে আমরা জেতাটাই স্বাভাবিক। ওই কারণে স্টার সিমেন্ট কি করেছে, স্টার সিমেন্টের জন্য একটা সাবস্টেশন হচ্ছিল, ওটা পরে EISটা GIS করলো। এটা অনেক বড় কাহিনী, কোনো এক সময় বলবো আপনাকে। ও সাবস্টেশন নিজেদের ওখানে করেছে, আর 10 কিলোওয়াট তার পাওয়ার নেওয়ার কথা নিচ্ছিল মাত্র 2 কিলোওয়াট। আমি বললাম ঠিক আছে, তাহলে কেটে দাও তোমাদের লাইন, তোমাদের তো লাগে না। বলছে না, আমরা বাইরে থেকে সস্তায় পাচ্ছি, বাইরে থেকে পাওয়ার নিচ্ছি। তো এগুলো তো আমাদের ভুল ডিসিশন। এবং তখন আপনার মানে এই যে স্টার সিমেন্টের যে কোম্পানি ছিল, সেই কোম্পানি কিন্তু যেভাবে তারা প্রোডাকশন করছিল, বাংলাদেশেও পাঠাচ্ছিল, সমস্ত কিছু তারা করছিল, র মেটেরিয়ালসও পাঠাচ্ছিল বাংলাদেশে, সেই কোম্পানিকে কিন্তু ছোট করে দেখানো হয়েছিল, কিন্তু তারা প্রকৃততে কিন্তু অনেক বড় মানে মানে মেগা রত্ন কোম্পানির মতো একটা বড় ইন্ডাস্ট্রির সেট আপ কিন্তু তারা করেছিল। কিন্তু তাদেরকে কাগজে কলমে সরকার সুবিধা করে দিয়েছে, তদানীন্তন কংগ্রেস সরকার, এবং আমাদের প্রদ্যুৎ বরদলৈ বোধহয় তখন মন্ত্রী ছিলেন, ইন্ডাস্ট্রি মিনিস্টার। তো এই একটা সুবিধা করে দেওয়াতে তারা অনেকটা সাবসিডি পেয়ে ওরা এগিয়ে গেছে, কিন্তু সিমেন্টের দাম কমেনি। এই সিমেন্টের দাম তো আপনি জানেন যে ভারতবর্ষের সব থেকে বেশি সিমেন্টের দাম এখানে। আর এখানেই কিন্তু আপনার চুনা পাথর, যেটা সিমেন্ট তৈরিতে লাগে, সেটা লাইমস্টোনটা মেঘালয় আছে। আর সত্যি কথা বলতে, যে জানি না তখন কি হয়েছিল, যদি আপনি ইনকোয়ারি করেন বা যদি দেখা যায়, এটা ভারতবর্ষের যারা জানে সবাই জানে, স্টার সিমেন্ট যে জায়গায় ফ্যাক্টরি দিয়েছে তার পাশে কিন্তু আপনার অভয়ারণ্য আছে। ওই জায়গায় কোনো দিনও পলিউশনের ক্লিয়ারেন্স পাওয়ার কথা না, আজকের ডেট অবধিও পাওয়ার কথা না। প্রথম, পলিউশন ক্লিয়ারেন্স পাওয়ার কথা না। দ্বিতীয় হচ্ছে যে আপনার পাওয়ার ট্যাপিং করে, এবং আমি যদি বলি, আমি তখন বলেও ছিলাম এবং আমি মিনিস্ট্রিতে লিখেও ছিলাম লেটার, যে এখানে কিছু একটা শস্যের মধ্যে ভূত আছে। আর আমি এনকোয়ারি করে দেখলাম যে 7.5 লাখ টাকা করে যে 36টা চেক দিয়েছিল এই সাবস্টেশন চালানোর জন্য, আমাদের মানুষ, ASBর মানুষ গিয়ে সাবস্টেশনটা চালাতো না। আর 36টা চেকের মধ্যে একটাও জমা দেয়নি। ওটা কোনো রকম মেকিং করে MD নিজের টেবিলে রেখে দিয়েছিল, আমি অডিটে ধরেছিলাম। এবং এইটা ধরার পরে আমার ওপর প্রেশার এসেছিল যে তুমি রিজাইন দাও, এবং আমি ইনস্ট্যান্ট সেই দিনেই আমি রিজাইন দিয়ে দিয়েছিলাম। মানে শস্যের মধ্যে ভূত এখনো রয়ে গেছে, স্টার সিমেন্ট ওইভাবেই চলছে এখন না, এখন ওখানে সাবস্টেশন হয়েছে, এখন ওইভাবে চলবে না, কিন্তু যা করার সেটা করে নিয়েছে। এখন যেটা চলছে সেটা হচ্ছে যে নিশ্চয়ই সজাগ দৃষ্টিতে দেখতে লাগবে যে পলিউশন কিভাবে অ্যালাউ করলো ওইখানে একটা সিমেন্ট প্ল্যান্ট করা, যেখানে নাকি অত বড় একটা আমাদের সেঞ্চুরিয়ান পলিউশন কন্ট্রোল বোর্ডও একটা মানে অটোনমাস বডি হলো, তারও কন্ট্রোল, তারও যে রেভিনিউ জেনারেশন, তার এই সার্টিফিকেট বিক্রি করেই তার রেভিনিউ আসে। তো সেরকম সেখানেও যে একটা ঘুঘুর বাসা ছিল না তা বলা যেতে পারে না।
সেখানে তখনও ছিল, এখনও আছে। পলিউশন কন্ট্রোল বোর্ড ঠিক থাকলে সবই ঠিক হয়ে যাবে। আর নিশ্চয়ই একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি, আপনারাও জানেন যে একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি কতটা পলিউশন করে। আর যেটা নিয়ম, আপনারা জানেন কি না, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম, যে যেখানে একটা ইন্ডাস্ট্রি হবে, যে কোনো ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি হোক, যে কোনো ইন্ডাস্ট্রি হোক, 35% কিন্তু আপনার জায়গা ছেড়ে ওখানে গাছ পুঁততে হবে। তা আমার তো মনে হয় না যে স্টার সিমেন্ট 35% জায়গায় গ্রিন, মানে গাছ পুঁতে, আর গাছ যদি থাকতো এতদিনে সব বড় বড় হয়ে ওখানে একটা অক্সিজেন সৃষ্টি হতো, সেটা মনে হয় না আছে। আর সেটা যদি না থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের রুলে ইমিডিয়েট সিমেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে লাগে, বা যে কোনো কোম্পানি বন্ধ করে দিতে লাগে। তার সম্পূর্ণ পাওয়ার পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যানের আছে। আমি আপনার থেকে শেষ একটা কথা জানতে চাইব যে এই যে পাওয়ারের যে শর্টেজ, পাওয়ারের আপনি বলছেন পর্যাপ্ত পাওয়ার রয়েছে, কিন্তু অসমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা লোডশেডিংয়েরও শিকার হতে হয়। যদিও সরকার 24 ঘন্টা কারেন্টের প্রতিশ্রুতি দিয়ে এসছে, তার পরবর্তীতে আমাদের কাছে এই মুহূর্তে যে বড় ইন্ডাস্ট্রি যেটা এসছে, সেমিকন্ডাক্টর ইউনিট টাটার আসছে আমাদের জাগিরোডে। এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তার ভুটান সফরে গিয়ে সেখানে একটা চুক্তি করেছেন যে ওখানে একটা পাওয়ার প্রজেক্ট তৈরি করা হবে, যেটা আসামের পাওয়ার প্রজেক্ট ভুটানে বসবে। তো আমাদের নতুন প্ল্যান্ট আসছে, যেটা প্রায় 27,000 কোটি টাকা যেখানে বিনিয়োগ হবে জাগিরোডে। সেক্ষেত্রে এই পাওয়ার প্রজেক্ট এবং নতুন যে ইন্ডাস্ট্রি আসবে সে নিয়ে আমাদের কী ভূমিকা রয়েছে? দেখুন, যেটা আমাদের এখানে টাটা করছে, এর জন্য আমি সাধুবাদ টাটাকে, যে এত বড় একটা ইন্ডাস্ট্রি আমার নর্থ ইস্টে করার পরে সত্যিই আমাদের পরিবর্তন হয়ে যাবে, পুরো জায়গার পরিবর্তন হয়ে যাবে। আর যে কন্ট্রাক্টর ইন্ডাস্ট্রি করছে ওখানে ওরা ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট করবেই, ওদের পাওয়ারের জন্য চিন্তা নেই, ওরা নিজেদের পাওয়ার নিজেরাই তৈরি করে নেবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের, আপনি জানেন কিনা বা আমাদের মুখ্যমন্ত্রী ওয়াকিবহল কিনা আমি জানি না, আমাদের কিন্তু একটা খুব বড় আসাম, চেন্নাই আর বেঙ্গল মিলে উড়িষ্যায় খুব বড় একটা কোল ব্লক ছিল, বিরাট কোল ব্লক। তাতে যা কোল উৎপাদন হতো সেই কোল দিয়ে অনেক কিছু হয়ে যেত। কিন্তু আমার মনে হয় সেই কোল ব্লকটা বোধহয় ব্যাক করে নিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে। এটা কংগ্রেসের সময়ই নিয়েছে, কংগ্রেস গভর্নমেন্ট যখন ছিল। এটাও ওয়াকিবল হতে লাগে। আর ভুটানে পাওয়ার প্রজেক্টে কি বেনিফিট হবে আমি জানি না, কিন্তু আমাদের এখানে অনেক সুযোগ আছে। আমরা যদি এখানে পাওয়ার প্রজেক্ট করি, তো আমাদের হাইডাল পাওয়ার প্রজেক্টও যেমন সুবিধা আছে, থার্মাল পাওয়ার প্রজেক্টও আছে। আজকে যদি নেপকো পারে তাহলে আমরাও পারবো। আমাদের এএসসিবির যথেষ্ট পারদর্শী মানুষ আছে এবং যথেষ্ট বিলিয়ন মানুষ এখানে কাজ করছে। আর সুভাষ দাস স্যারের মতো এত বড় একজন আইএস অফিসার আমাদের এএসসিবির চেয়ারম্যান হওয়ার পরেও যদি আমরা এই এএসসিবিকে পরিবর্তন করতে পারিনি, আমরা আর কোনোদিনও পারবো না। সেই মানসিকতা আমাদের থাকতে লাগবে। কণ্ঠস্বর থেকে আমরা বিদায় নিচ্ছি। নমস্কার, আপনি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অভিজিৎ বাবুকে। দেখতে থাকুন এনি নিউজ। ধন্যবাদ।